Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। মেঘে ঢাকা আকাশ, জঙ্গলে ঘেরা পার্বত্যময়, পাহাড় যেন এক অভূতপূর্ব সৌন্দর্য নিয়ে বসে রয়েছে শুধুমাত্র আমাদের জন্য। চলো তাহলে আর দেরি কিসের, সুন্দর এই পাহাড়ি অনুভূতির কিছুটা অংশীদার হয়ে ওঠা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি বললাম প্রখর, তোমাদের ভালোবাসা মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা। তো আজ হলো আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, অর্থাৎ এই এপিসোডটা শেষ এপিসোড, যেখানে আমরা যেতে চলেছি অবভিয়াসলি ফেরার পথে রওনা দেবো। তো দার্জিলিং থেকে এনজিপি হয়ে কলকাতা যখন ফিরবো, বেশ কিছু সাইট সিন আছে আজকেও। লাস্ট দিনও সাইট সিন ভরা রয়েছে প্রভৃতি জায়গা, এবং লাস্ট দিনে হয়তো আমরা দেশ ছেড়ে দেশের পার্শ্ববর্তী দেশের অন্য প্রান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করবো কিছু সময়ের জন্য। তো তোমরা জানো আমরা হলো মাছে ভাতে বাঙালি, ভালো থাকি, ভালো রাখি, পাশাপাশি ভালো ঘুরি। তো এই সমস্তটাই ঘুরছি অ্যাজ ইউজুয়াল, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমরা করে থাকি। তো এই ট্রিপটা আবারও বলা আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে। সেখানে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আপাতত আমাদের প্রাথমিকই আমরা হচ্ছে লোকে মহাকাল মন্দিরের ঠিক পাশেই সানরাইজ একটা জায়গা রয়েছে। আমরা রেডি হয়ে গেছি ভোরবেলা এখন। তো ফার্স্ট অফ অল সেখানে যাবো, সানরাইজে দেখাবো, যদি দেখাতে পারি অবশ্যই আমরাও দেখবো। দেন আমরা গাড়ি করে আবার রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। মোটামুটি এখান থেকে 70-75 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু আমরা যাবো যেহেতু অন্য রুট ধরে, যেখানে পড়বে হচ্ছিল পশুপতি মার্কেট, যেটা নেপালে অবস্থিত, যেটা বললাম পার্শ্ববর্তী দেশ। এছাড়া গোপালদা টি স্টেট, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক, ওই জায়গা, সেটার জন্য ধরো আরও মোটামুটি আরও 5-6 কিলোমিটার ঘুরে আমরা যাব। তো তার জন্য সময় ধরো অফিসিয়ালি যেটা সময় দেখায় মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা, সেটা আমরা সাইট সিন, দুপুরে লাঞ্চ, ইনক্লুডিং রাস্তা ব্রেকফাস্ট সমস্ত কিছু করে সেটা মোটামুটি 7-8 ঘন্টা লেগেই যাবে। তো চলো, মোটামুটি আপাতত আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন আপাতত আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছিল কি, এখন ভোর হয়ে গেছে, প্রায় সানরাইজ হওয়ার টাইম হয়ে গেছে। আমরা মহাকাল মন্দিরের ঠিক পার্শ্ববর্তী জায়গায়, একটু আগে ওখান থেকে সানরাইজ দেখা যায়, সানসেটও দেখা যায়। তো সানসেট দেখে উঠতে পারিনি আপাতত, অপরচুনিটি বা সানরাইজ ওখান থেকে চেষ্টা করছি। আজ মেঘলা আকাশ হয়ে আছে, বাইরে অল্প বৃষ্টি হচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি ওখানে আপাতত ওই মহাকাল মন্দিরের পার্শ্ববর্তী জায়গায় যাই। ভোরের আলোকে গায়ে মেখে আমরা হাঁটতে হাঁটতে দার্জিলিং মেল রোডের পাশ দিয়ে সেই মহাকাল মন্দিরের পার্শ্ববর্তী বিখ্যাত জায়গা সানরাইজ এবং সানসেট পয়েন্ট জোনে চলে এলাম। এদিকে সকালবেলা পাহাড়ি মানুষেরা তাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, কিন্তু অন্যদিকে আকাশ যেন আজকেও আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে রেখেছে। দেখুন কীরকম মেঘলা আকাশ হয়ে রয়েছে, সূর্যোদয় আজকেও আমরা আর দেখতে পেলাম না। ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। সকালের দার্জিলিং মেল যে এতটা সুন্দর হতে পারে সেইটা নিয়ে আমাদের কাছে কোনোরূপ ধারণাই ছিল না। এক কথায় বলা যেতে পারে এই সম্পূর্ণটাই আমাদের কাছে আনএক্সপেক্টেড। এদিকে মেলের মধ্যে ভেসে চলেছে পাহাড়ি মেঘ, অন্যদিকে পাহাড়ি মানুষেরা শুরু করে দিয়েছে তাদের সকালের শরীরচর্চা। এক কথা বলা যেতেই পারে দার্জিলিং তার ঘুম ভেঙে আস্তে আস্তে সচল হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে। অবশেষে আমাদের, আপনারা দেখলেন মহাকাল, ওখানে গেলাম, কিছু দেখাতে পারলাম না। আমরা আবার গাড়িতে ব্যাক করে এলাম, এসে আমার গাড়ি স্টার্ট দেওয়া হলো। তো মোটামুটি এখন আমরা সকাল সকালে আর্লি মর্নিং বেরিয়ে গেলাম, কারণ যেহেতু যেখানে ফেরার ট্রেন রয়েছে সন্ধ্যেবেলা, চলা পথে বেশ কিছু সাইট সিন রয়েছে। আপাতত আমরা এখন এখান থেকে চলার পথে লেপচা জগৎ যে পাইন ফরেস্ট, সেই সারাউন্ডিং এরিয়ায় দাঁড়াবো গিয়ে। মোটামুটি এই দার্জিলিং থেকে ওই লেপচা জগৎ পাইন ফরেস্টের সারাউন্ডিং এরিয়া পৌঁছাতে মোটামুটি নিয়ার অ্যাবাউট 14 থেকে 15 কিলোমিটার রাস্তা লাগে, সময় লাগবে মোটামুটি। অফিসিয়ালি ধরুন দেখায় 45 to 1 hour। যেহেতু এখন ফগ রয়েছে, রাস্তায় একটু ক্রাউডও রয়েছে, সেক্ষেত্রে আধা ঘন্টা আরও বেশি ধরে নিয়ে চলতে হবে আমাদের, কিছু করার নেই। চলার পথে এখানে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো পাহাড়ি অবদ্বীপ গ্রাম কিন্তু এই রাস্তায় আছে, যার মধ্যে সুকিয়া একটা আছে, লেপচা জগৎ যেটা আপনার বললাম যাচ্ছি ওটা আছে। এছাড়াও আপনার এই রাস্তা দিয়ে আসলে ধোসলে যেতে পারবেন, তাবাকচি যেতে পারবেন, প্রভৃতি কিন্তু দেখা যেতে পারবেন। এবং শুধু তাই নয়, যারা এই রাস্তা সম্বন্ধে ওয়াকিবল তারা তো মোটামুটি কম বেশি জানেন, কিন্তু যারা ওয়াকিবল নয় তাদেরকেও বলে রাখছি
এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সান্দাকফুও কিন্তু যেতে পারেন মানেভঞ্জন হয়ে। সেক্ষেত্রে আপনি এনজিপি থেকে আসার সময় বা শিলিগুড়ি থেকে আসার পথেও কিন্তু এই রাস্তাটায় পড়বে, কেন এই রাস্তার পরবর্তী সময় কিন্তু মিরিক রোড হয়ে আপনারা এগোবে। তো সুতরাং দার্জিলিং থেকে যারা যাবেন বা সান্দাকফু দেখে যারা দার্জিলিং আসতে চাইছেন তারা কিন্তু সবাই কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আপনারা যেতে হবে, কারণ এটাই একমাত্র কিন্তু সিঙ্গেল অপশন রাস্তা। আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম সেই দুদিকে পাইন এগেলা জঙ্গলের মাঝে। আপনারা যদি যারা এই রাস্তায় আসবেন, এইমাত্র বললামই যেসব জায়গায় যেতে পারবেন, এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জায়গা রয়েছে, যার মধ্যে হচ্ছে হলো গিয়ে বিজনবাড়ি একটা জায়গা, আর একটা হচ্ছে হলো গিয়ে জোরপোখরি। এরকম প্রচুর জঙ্গলে ঘেরা অফবিট জায়গাও কিন্তু আপনারা কিন্তু এই রাস্তায় ট্রাভেল করতে পারবেন। এবং শুধু তাই নয়, শীতকালে যারা রাস্তায় ট্রাভেল করেন বেশি অনেকেই জানেন বা অনেকে জানতে চেষ্টা করেন যে দার্জিলিং সারাউন্ডিং কোন এরিয়াতে অল্প হলো বরফের ছোঁয়া পাওয়া যেতে পারে, তাদের কিন্তু বলে রাখা ভালো এই রাস্তায় কিন্তু সেটা হয়। যখন শীত প্রচণ্ড ঠান্ডায় যখন উপরে স্নোফল হয় তখন কিন্তু এখানেও কিন্তু অল্প বিস্তর স্নোয়ের ছোঁয়া মানুষ বা দর্শকেরা বা পর্যটকরা কিন্তু এখানে প্রায় পেয়ে থাকে। এবং শুধু তাই নয়, এই রাস্তায় কিন্তু রেড পান্ডা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গলি বাদর, হরিণ এবং এছাড়াও ব্ল্যাক প্যান্থার বা লেপার্ডেরও কিন্তু যাতায়াত কিন্তু হামেশাই এই রাস্তায় লেগে থাকে। আমরা বর্তমানে যে জায়গাটা ক্রস করছি একটু কথা জড়িয়ে যাচ্ছে, কারণ ভালো ঠান্ডা আছে এখন এখানে। আমরা বর্তমানে এখন যে জায়গাটা ক্রস করছি সেই হচ্ছিল পাহাড়ি অফবিট ওয়ান অফ দ্য ফেমাস নর্থ বেঙ্গল অফবিট প্লেস, সেটা হচ্ছে লেপ্চা জগৎ। আমরা বর্তমানে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই লেপ্চা জগৎ পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। এই হলো জায়গা, উপরে যাওয়া যায়। আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি। তো একটা জিনিস বলে রাখা ভালো, যারা এখানে আসবেন আবারও বলা, যেহেতু ট্রেকিংয়ের জায়গা এবং পুরোটাই মাটির জায়গা, যারা বয়স্ক লোক বা সিনিয়র সিটিজেন বা বাচ্চা আছেন অবশ্যই দেখে আসবেন, কারণ সমতল থেকে প্রায় কিন্তু 6,956 ফিট উঁচুতে অবস্থিত এটা। যত দিক যাচ্ছে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, দারুণ এক জায়গা, বেশ সুন্দর লাগছে। আপনাদের ব্যাখ্যাতে অবশ্যই দেখাচ্ছি, আরও দেখাবো। শোনা যেটুকু যায় লেপচা জগতে প্রায় 200-250 বছর আগে প্রচুর না হলো বেশ কিছু লেপচা ফ্যামিলি এসে বসবাস শুরু করে, তাদের শুরুতেই এখন এই জায়গার নাম হয় লেপচা জগৎ। পুরোটাই এখন বর্তমানে মেনটেন করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট। তো চলুন আমরা আস্তে আস্তে উপর দিকে এগাই। একটা ট্রেকের অভিজ্ঞতা তো হচ্ছে আমাদের, বেশ দারুণ জায়গা। এই জঙ্গলে মোটামুটি যা গাছ আছে পাইন, দেবদারু, এই সমস্ত গাছের সংখ্যাটাই বেশি। ঢোকার সময় কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি রয়েছে এখানে। বেশ অনেকটা জায়গায় ট্রেক বা হাইকিং যেটা বলতে পারেন করে আমরা এলাম। বেশ প্রচুর নিচ থেকে আমরা উপরে উঠে এলাম। দারুণ একটা অবিশ্বাস্য জায়গা। একটা ছোট্ট ট্রেকিংয়ের ফিল নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে পারেন। এরকম জায়গায় সিমিলারলি নর্থ বেঙ্গলের লামাহাটি কোভাকে তো অবভিয়াসলি আছে, বাট সেটা কিন্তু প্রপার অর্গানাইজ, বাট এটা কিন্তু অতটা এখন অর্গানাইজ হয়ে ওঠেনি। তো যারা ট্রেককে ভালোবাসেন, ট্রেকিং ভালোবাসেন বা হাইকিং ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা লেপচা জগৎ পাইন ফরেস্টের ভিতরের যে পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট, এটা কিন্তু আমাদের তরফ থেকে মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে রেকমেন্ডেশন থাকলো, কথা ঠান্ডায় জড়িয়ে যাচ্ছে, রেকমেন্ডেশন থাকলো আসতে পারেন, আমরা রেকমেন্ড করছি। হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, আপনাদের জাস্ট ইনফরমেশন একটা মানে সাজেশন বলতে পারেন, প্লাস একটা ইনফরমেশন বা একটা জিনিস জানলাম সেটা বললাম, আর সেই জিনিসগুলো শেয়ার করার জন্য এলাম আবারও। তো এইখানে তো জঙ্গলে পাইন ফরেস্টের মধ্যে পাইন, দেবদার, ওক বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, আগেও বলেছি। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীও দেখা যায়, যেরকম ব্ল্যাক প্যান্থার, যেমন তখন আসার কথা বলছিলাম, লেপার্ডের বাচ্চা, ভল্লুক, যেমন আমরা বাংলায় বলি ভাল্লুক, সেগুলো দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের বন্য পশু পাখি দেখা যায়, বিভিন্ন ধরনের পাখি, শীতকালের দিকে বিভিন্ন পাখি দেখা যায়। যেরকম তার মধ্যে হচ্ছে লোকে আবার ধরুন হরিণ দেখা যায়, বেশ কিছু বন্য হরিণ, খুব সংখ্যায় খুব কম,
লেপার্ড, ব্ল্যাক প্যান্থের সংখ্যা খুবই কম দেখা যায়, যে জঙ্গল এরিয়া। এছাড়াও কিন্তু মোটামুটি ধরুন বিভিন্ন ধরনের মানে সরীসৃপ দেখা যায়। তার মধ্যে ওয়ান অফ দ্য আরেকটা ফেমাস যেটা যারা চলে গিয়ে প্রায় লুপ্তপ্রায় প্রজাতি হয়ে গেছে, সেটার মধ্যে আপনাদের আগেও নাম নিয়েছি, অন্য অফিসারে শুনবেন, স্যালামেন্ডার। স্যালামেন্ডার বিশ্বের যে 4 ভাগের 1 ভাগেরও কম, 0.5 ভাগ বা 0.1 ভাগ কিন্তু এই জঙ্গলে পাওয়া যায়। লেপচা জগতের পাইন ফরেস্টে কিন্তু পাওয়া যায়। এবং নট অনলি দ্যাট, একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা, পিছনে দেখুন এই গভীর ফরেস্ট। যারা আপনারা আসবেন প্রত্যেকটা সাজেশনে আমাদের তরফ থেকে অবভিয়াসলি বলে দেওয়া ভালো, এক্সাইটমেন্ট বা ওভার এক্সাইটমেন্ট করে এই জঙ্গলের উপরে বেশি দূর যাবেন না, কারণ যদি এখনও প্রপার অর্গানাইজ নয়, ভিতরে কিন্তু বিভিন্ন পশু পাখি প্রাণী থাকলেও থাকতে পারে, কারণ থাকে তারা কিন্তু মোটামুটি ভোরের দিকে নেমেও আসে বাইরে। তো সুতরাং সেফটি সিকিউরিটি ইস্যুর জন্যই বলে রাখা ভালো আমাদের তরফ থেকে, বাকিটা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু আমরা বলবো একটা সার্টেন জায়গা অবধি আসবেন, তার উপরে কিন্তু উঠবেন না। লেপচা জগতের ভিতরে রয়েছে ছোট্ট একটা স্পোর্টস অ্যাক্টিভিটি, যাকে বলা যায় এক কথায় হ্যাঙ্গিং ব্রিজ। চলুন তাহলে এখানে আমরা কিছুটা সময় নিজেদের মতো করে কাটাই। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ডেস্টিনেশানে। উত্তরবঙ্গের ছোট্ট একটি পার্বত্য গ্রাম্য অঞ্চল, যার নাম সুখিয়া। বর্তমানে আমরা এখন এই সুখিয়া অঞ্চলের ছোট্ট একটি বাজার সংলগ্ন অঞ্চল অতিক্রম করছি। চারিদিকে বড্ড মেঘলা হয়ে রয়েছে। সান্দাকফু যাওয়ার প্রাথমিক রাস্তা এই সুখিয়া অঞ্চল থেকেই শুরু হয়ে থাকে। চলার পথে বেশ কিছু জিনিস কিন্তু এক্সপিরিয়েন্স করছি, পাহাড়ি আবহাওয়া, পাহাড়ি অ্যাটমসফিয়ার, পাহাড়ি জঙ্গল, তার সঙ্গে আপনারা দেখলেন আর কি রাস্তার ধারে কি সুন্দর ছোট্ট স্টেজ প্রোগ্রাম হচ্ছে, বেশ সুন্দর। মানে এগুলো হচ্ছে পাহাড়ের একটা নস্টালজিয়া, তার সঙ্গে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে পুরোটা ক্লাইমেটটা বাংলায় বলে না, মানে হচ্ছে গিয়ে সেই বিষক্ষয় একটা ব্যাপার, আবার হচ্ছে গিয়ে ওই টাইপের জিনিস, মানে এর কোনো ভাষায় তুলনা হবে না, এটা অপরূপ সৌন্দর্য। She talks so sweet, it's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. আমরা প্রায় দার্জিলিং থেকে ওই 22-23 কিলোমিটার ক্রস করে চলে এলাম একটা ভালো জায়গা, একটু আগে দেখালাম পাইন ফরেস্ট। এট প্রেজেন্ট যে জায়গায় গেলাম সেটা হচ্ছিল সীমানা ভিউ পয়েন্ট। 1 ঘন্টা মতো সময় লাগলো। এই জায়গার স্পেশালিটি সেটা হচ্ছে আপনাদের দেখাই ব্যাক ক্যামেরাতে। রাস্তার দিকে এই যে জঙ্গলটা, ঠিক এই পাশে জঙ্গলটা, এটা কিন্তু ইন্ডিয়ার। এই দেখুন যে রাস্তা রয়েছে, এরকম গাড়ি যাচ্ছে, এটা হচ্ছিল বর্ডার। আর ঠিক এই পাশে যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা হচ্ছে নেপালের। আমি সামনে গিয়ে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, একটা দারুণ এক্সাইটমেন্ট জায়গা। এবং এই জায়গাতে মোটামুটি শীতকালে যখন মোটামুটি খুব ঠান্ডা পড়ে, এটা সমতল থেকে প্রায় 7,500 ফিট উচ্চতা অবস্থিত, দার্জিলিংয়ের থেকে হাইয়েস্ট, মানে হাইয়েস্ট বলা বল হাই আর কি, অল্টিটিউডে অবস্থিত। তো এখানে কিন্তু অল্প অল্প তুষারপাত বা স্নোফলও কিন্তু হয়, বাট সেটা সংখ্যা পরিমাণটা খুবই কম। আমি সামনে গিয়ে ব্যাক ক্যামেরা গিয়ে পুরোটা দেখাচ্ছি, বেশ সুন্দর মনোরম একটা জায়গা। শুধু একটাই রিকোয়েস্ট, যারা এখানে আসবেন প্লিজ জায়গাটাকে নোংরা কেউ করবেন না। হয়তো জঙ্গল রয়েছে বলে ভাবছে নোংরা করবেন, কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট জায়গাটাকে নোংরা করবেন না। এই দেখুন চলে এলাম এক্সিস্টিং এখন যে ল্যান্ডে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে নেপালের ল্যান্ড। পিছনে গাড়িগুলো সব বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে পিছনটা ইন্ডিয়া, এবার পুরোটা নেপাল। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো ভিউ পাওয়া যায়, এবং সাথে হচ্ছে এখান থেকে কিন্তু সান্দাকফুয়েরও কিন্তু একটা বেশ অংশ দেখা যায়। আনফর্চুনেটলি কিছুই দেখাতে পারছি না। ঠিক এই অংশটা দিয়ে কোনাকুনি এই অংশটা দিয়ে দেখা যায় হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘার কিছুটা ভিউ দেখা যায়। ঠিক একটু অ্যাঙ্গেলে পাশে গেলে কিন্তু দেখা যায় হচ্ছে গিয়ে সান্দাকফুয়ের সেই কালীপুকুরি সারাউন্ডিং যে এরিয়াটা পড়ে সেই জায়গাটাতে কিছুটা অংশ দেখা যায় এখান থেকে। সকাল থেকে আমাদের সকলের অনেকটাই ঘোরাঘুরি করার ফলে বেশ কিছুটা খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন ম্যাগির মাধ্যমে ব্রেকফাস্টটা সম্পূর্ণ করছি। আমাদের এই সীমানা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম, জাস্ট গাড়ি ছাড়লামই। বৃষ্টির জন্য অনেক দেখাবো যে আপনাদের দেখিয়ে উঠতে পারছি না, অ্যাকচুয়ালি নিজের ডিবা দেখে উঠতে পারছি না। আমরা এখন আপাতত সেই ভারত এবং আমরা এখন যেই আমাদের দেশ অবভিয়াসলি ভারতবর্ষ, ভারত মাতা, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্বপূর্ণ দেশ নেপাল, সেই ভারত এবং নেপালের এই রুটের একমাত্র অন্যতম একটা ফেমাস বর্ডার সীমানা, ইন্ডিয়া নেপাল সীমানা, সেদিকে আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে।
হয়তো বর্ডারের সামনে গিয়ে ভিডিও করতে পারবো না, চেষ্টা করবো অবভিয়াসলি নেপালের ঢুকে ভিডিও করার, সবটা তুলেও ধরবো। আর ইন্ডিয়ার এপারে চেষ্টা করবো বর্ডার থেকে একটু আগে ভিডিও করার। ওটা আপাতত চলুন, এখান থেকে এখনও মোটামুটি বেশ কিছুক্ষণ সময় তো লাগবেই। বৃষ্টিও হচ্ছে বাইরে, ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, দেখুন আমরা কাজ ফাঁস দিয়ে ফেলেছি, কিছু করার নেই। সামনে যেটা সত্যি বড় সমস্যা হচ্ছে ফগ চলে এসছে। Still I wonder, 'cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. আমরা দেখতে দেখতে চলে এলাম প্রায় দার্জিলিং থেকে 29-30 কিলোমিটার ক্রস করে পশুপতি মার্কেটে। এনজিপি থেকে এলে মোটামুটি 70 কিলোমিটার কাছাকাছি পড়ে ডিস্টেন্স, 67 কিলোমিটারের মতো। ভারতবর্ষ ইন্টারন্যাশনাল বর্ডার এটা একটা, ভারত এবং নেপাল যেটা বলছিলাম তখন 1816 সালে এটা মোটামুটি প্রতিষ্ঠা হয় ব্রিটিশ আমল। 1814 থেকে 1816 পর্যন্ত দু দেশের মধ্যে ওয়ার হয়েছিল। তখনই অ্যান্টি নেপালিস্টরা তারা প্রেশার ক্রিয়েট করে ওয়ারটা তৈরি করতে বাধ্য করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, তখন সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টকে। তারপরে এরিয়াটা শুরু হয়, মানে এই ওয়ারটা চালু হয়। ভারতীয় গাড়ি ইন্ডিয়ায় প্রবেশ করতে গেলে 100 থেকে 500 টাকার মতো খরচা পড়ে পার ডে, মানে গাড়ির আয়তন অনুযায়ী। নেপালিস গাড়ি যদি ইন্ডিয়া ঢোকে সেক্ষেত্রে ডে ওয়াইজ রিটার্ন চলে যেতে পয়সা সেরকম লাগে না। আমরা জাস্ট বর্ডার ক্রস করে এলাম, এখন নেপালে আছি। नेपाल ढुके जी पशुपति सीमाना मंदिर। अच्छा, उतना बड़ा नहीं, आगे जाके मंदिर है, मार्केट है, दोनों है। अच्छा, मंदिर भी छोटे तो दादा से जाना है अच्छे खाली है ना जाना। अच्छा, बुद्धा पार्क वगैरह नहीं जाना होगा। अच्छा अच्छा, वो उसका फिर वो तो थोड़ा आगे जाना पड़ता है। हाँ, अच्छा, उसका फिर दूसरा लगता है चार्ज, ठीक है। अच्छा अच्छा अच्छा, आप लोग का मार्केट मंदिर 300 अच्छा, और बुद्धा पार्क बुद्ध मनुष्य जाने से अच्छा, टोटल 750। अच्छा, एक आदमी का जाने का 50 आने का 50 होता है। आप लोग 7 आदमी होने से अच्छा, वहाँ पर आप लोग का बुद्ध का सबसे बड़ा अच्छा अच्छा अच्छा, वो बना हुआ है। वहाँ पर टीकाडान स्टील ब्रिज वगैरह सब उधर ही घूमने के लिए। पूरा गाड़ी में 700, 700 पूरा गाड़ी में, पूरा गाड़ी का। मतलब अभी 300 दिया और 400 देना पड़ेगा। हाँ, তা আমরা শুনলেই পারলেন, একটু সময় লাগলো। আমরা এবার নেপালে ঢুকেছি। নেপালে এখন আমরা পশুপতি মার্কেট, সামনে মন্দির আছে দেখব। তো এটার জন্য এন্ট্রি ফিস কেমন কিছু লাগে না, বাট বর্ডার ক্রস করে এখানে নেপালি গাড়ি নিতে হয়। নেপালি গাড়ি 300 টাকা করে চার্জেস নেয়। পুরো এরিয়াটা কিন্তু বর্তমানে আমরা নেপালে অবস্থান করছি। তো দাদা তখন বলছিলেন, আপনারা তো ভিডিওতে শুনেছেন, যে এই পশুপতি মার্কেট সীমানা এই আর হচ্ছে কালীবাড়ি দেখার জন্য গাড়ি পিছুতে 6 জন করে মোটামুটি বলা যায়। সেখানে খরচা পড়ে 300 টাকা। আর এখানে আরও কিছু বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, চা বাগান আছে, কিছু ব্রিজ আছে, সেগুলো দেখার যে জায়গা সমস্ত কিছু, সেগুলো কিন্তু দেখতে গেলে টোটাল গাড়ি ভাড়া পড়ে 700 টাকা। এই হচ্ছে এসে পৌঁছালাম, দেখুন উপরে মন্দির। এটা হচ্ছে পশুপতি মার্কেট এরিয়া নেপালের। এটা হচ্ছে মন্দির, উপরে বেশ কিছু সিঁড়ি রয়েছে। দেখুন পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লোকাল কালীবাড়ি, এখানটা প্রায় 5,500 ফিট উচ্চতা অবস্থিত। প্রতিদিনই সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে কালী মাতা ছাড়া বেশ কিছু দেবী দেবী পূজা আর্চা করা হয়। এনটিপিস তেমন কিছু নেই। চলুন আমরা ভিতর দিকে আস্তে আস্তে প্রবেশ করি। সামনে কিন্তু নেপালি আর্মি ক্যাম্পও আছে, তারাই পুরোটা অপারেট করে, দেখাশোনা করে। এর মন্দির বেশ সুন্দর লাগছে। সেঞ্চুরি অর্থাৎ 18 দশকে কিন্তু এই মন্দিরটা কিন্তু চালু হয়। আমাদের মন্দির এরিয়া ঘোরা কমপ্লিট। ছোট মন্দির, লোকাল গ্রামবাসীরা এটা দেখাশোনা করে, যেটুকু বোঝা যাচ্ছে। এই নেপালে ঢুকে কিন্তু এখান থেকে কিন্তু কাঠমান্ডু যাওয়া যায়। তো দেখা যাক, সময় সুযোগ হলে একবার নিশ্চয়ই যাবো। বাট আপাতত আমরা এখন এই মন্দিরকে ছেড়ে একটু আগে গিয়ে সামনে
এখানকার সে ফেমাস মার্কেট পশুপতি মার্কেট, সেখানটা একটু ঘুরবো, দেখবো। Can I ask you, was it something I did? Still I wonder, 'cause it isn't too clear. আমরা আস্তে আস্তে চলে এলাম মার্কেট সারাউন্ডিং এরিয়াতে। একটা জিনিস বলে রাখা, যখন বর্ডারে ঢুকবেন, বর্ডারে কিন্তু অবভিয়াসলি আইডি প্রুফ লাগবে একটা, আপনারা সবাই জানেন, তবুও বলে রাখা। বাট এখানে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, আইডি প্রুফও কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন। পাসপোর্ট ইজ নট ম্যান্ডেটরি। একটা জিনিস অবজার্ভ করছি, এখানে কিন্তু প্রচুর এই বর্ডার সারাউন্ডিং এরিয়ার ভারতীয়রাও কিন্তু এখানে দোকানপাট করেছে। যেটুকু খোঁজখবর নেই যারা তারা কিন্তু দু দেশের মধ্যেই যোগাযোগ বজায় রেখেছে দৈনন্দিন জীবন জীবিকা নির্ধারণ করার জন্য। আমাদের পশুপতি মার্কেট, তারপর হচ্ছে এখানে সামনে যে দেখালাম লোকাল কালীবাড়ি, সবকটাই দেখা হয়ে গেল। এই মার্কেট জেনারেলি ড্রাইভার দাঁড়িয়ে কাছে জানতে পারলাম সকাল 8টা সাড়ে 8টায় খোলে, সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টা পর্যন্ত খোলা থাকে মোটামুটি প্রত্যেক দিন সপ্তাহে। সমতল থেকে প্রায় 7,000 ফিটের কাছাকাছি জায়গা না হলেও প্রায় 6,000 ফিটের কাছাকাছি অবস্থান করছে, কারণ যেহেতু মন্দিরটা 5.5, এটা মোটামুটি 6,000 ফিট, 6,500 ফিট উচ্চতা অবস্থান করছে। তো চলুন, এই নেপালে এখানে আরও বেশ কিছু সাইট সিন বললাম যেগুলো রয়েছে, সেগুলো আর ঘুরে দেখা পসিবল নয়, কারণ হাতে টাইম কম আছে, আমাদের ট্রেন ধরতে হবে। এরপরে এখনও বেশ কিছু সাইট সিন রয়েছে। তো এবারের মতো বা এইটুকুর মতো নেপালকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। Body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life. আমরা দার্জিলিং থেকে 36 কিলোমিটার ক্রস করে চলে এলাম পিছনে এই নর্থ বেঙ্গলের ফেমাস চা বাগানের অন্যতম চা বাগান, সেটা হচ্ছে গিয়ে গোপালদারা টি এস্টেট। আর এনজিপি থেকে ওই মোটামুটি ধরুন 63 থেকে 65 কিলোমিটারের মতো। সময় যেখান থেকে আসুন না কেন 2 থেকে 2.5 ঘন্টা লাগবেই মোটামুটি। এনটিপি তেমন কিছু নেই, চারিদিকে সবুজ বাগিচায় ভর্তি হয়ে রয়েছে। এটা কিন্তু বেসিক্যালি প্রতিষ্ঠা হচ্ছে 1821 সালে, কিন্তু কেউ কেউ বলে 1891 সালে, কিন্তু অ্যাকচুয়ালি 1821 সালে প্রতিষ্ঠা হয়। প্রথম যিনি তৈরি করেন তার নাম হচ্ছে গোপাল, তার নাম হচ্ছে গোপালদারা টি এস্টেট। তো বুঝতেই পারছেন যে ব্রিটিশ আমলে চা বাগানের একটা উপস্থিতি কতটা ছিল। পরবর্তী সময় কিছু টেকনিক্যাল কারণের জন্য চা বাগানটা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় 1955 সালে সোরিয়া কোম্পানি, সোরিয়া ফ্যামিলি গ্রুপ, তারা এটাকে পুনরায় টেক আপ করে এবং পুনরায় চালু করে। 2 থেকে 3 রকমের ফ্লেভারের চা এখানে পাওয়া যায়। এইটা হলো চা বাগান, প্রায় 100 বছরের পুরনো একটা চা বাগান। সমতল থেকে প্রায় 5,500 থেকে 7,200 ফিট উচ্চতার মধ্যে পুরো চা বাগানটা রয়েছে, উৎপত্তি বা তার এক্সিস্টেন্স। আর এই পুরো এই যে জমিটা প্রায় ধরুন 450 থেকে 800 স্কোয়ার ফিট জমির উপরে পুরো চা বাগানটা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে ভারতবর্ষ শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু নর্থ বেঙ্গল নয়, আপামর ইন্ডিয়ায় যেখানে যেখানে যা চা বাগান, কারণ সাউথ ইন্ডিয়ান কেরালা সাইডে বহু চা বাগান আছে আপনারা জানেন, তার মধ্যে এই চা বাগানটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস একটা চা বাগান। আই লাভ নর্থ বেঙ্গল, সবুজে ঘেরা চা বাগান। কি দৃশ্য তুমি দিলে এই পৃথিবী। সত্যি জীবনে অনেক কিছুই পাওয়ার বাকি রয়েছে, কিন্তু এই ধরনের সৌন্দর্য যা পয়সা দিয়ে হয়তো কেনা যাবে না, সারা জীবন মনের স্মৃতিকোণায় থেকে যাবে। অপরূপ সৌন্দর্য, অপরূপ অপরূপ। এবং এই ধরনের সৌন্দর্যকে যারা মেনটেন করছেন, সেই সমস্ত মানুষদের নিরলস পরিশ্রমে এই সৌন্দর্যগুলো চলেছে, এতদিন ধরে আসছে। এবং এই সুন্দর চা বাগান থেকে উৎপত্তি করা চা আমরা যেগুলো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো পান করি, সেই সমস্ত মানুষজনকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করব। আপনাদের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম যতটা পারলাম এই 6 ইঞ্চি স্ক্রিনে। তো মোটামুটি আমাদের গোপালদারা টি এস্টেট দেখা কমপ্লিট, প্রায় 3:30 কাছাকাছি বাজতে যাচ্ছে, টাইম হয়ে গেছে। এখনও এখানে সাইট সিন দেখা বাকি।
তা মানে সেটা হচ্ছিলো কি মিরিক লেক। তো এবং সাথে সঙ্গে আমাদের বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে হবে। তো চলুন, মোটামুটি মেঘলা কুয়াশার জন্য রাস্তার মধ্যে এই সুন্দর গোপালদা আর্টিস্টের সুন্দর চোখে সঙ্গে নিয়ে আপাতত এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগাই। আমরা পেয়ে গেলাম, একটা উঁচুতে উঠেছিলাম, গোপালদা আর্টিস্টেটকে পিছনে ফেলে চলে এলাম গাড়িতে। গাড়ি ছাড়া হলো। তো এবার অনেকটা দুপুর হয়ে গেছে, রাস্তায় লাঞ্চও করতে হবে আমাদের। মানে এই নর্থ বেঙ্গল এক কথা অতুলনীয়, তার সৌন্দর্য নিয়ে বসে আছে। বাঙালির কাছে তো অবভিয়াসলি নর্থ বেঙ্গল একটা মানে ভালোবাসা, একটা কি বলবো হয় না, ভিতরে একটা আত্মা, যে মানে দুদিনের ব্যস্ততার মাঝে দুদিনে বিশ্রাম, চলো নর্থ বেঙ্গল, এরকম একটা ব্যাপার হওয়া উচিত। কারণ নর্থ বেঙ্গল যেন মানে সীমানা পর সীমানা যেন শেষ হবে না। যেরকম ওই বললাম নেপালের বর্ডার কয়েকশো কিলোমিটার বিস্তৃত, সেরকম এই নর্থ বেঙ্গলের সৌন্দর্য কিন্তু কয়েকশো মনের ভিতর ধরে বিস্তৃত রয়েছে। আপনারা যে ঘোরেন, আমরা ঘুরি এই নর্থ বেঙ্গলের বিভিন্ন রাস্তা। অবভিয়াসলি নর্থ বেঙ্গলের বর্ডার সারাউন্ডিং এরিয়া যেগুলো আছে, যার মধ্যে এই অবস্থিত ছিল সীমানা ভিউ পয়েন্ট, দার্জিলিং সারাউন্ডিং, এছাড়াও সিকিমের দিকে চায়না সারাউন্ডিং বর্ডার যেগুলো আছে, সেই বর্ডারের রাস্তা যেগুলো, ওগুলো অবভিয়াসলি BRO অর্থাৎ আপনারা জানেন বর্ডার রোড অর্গানাইজেশন, তারা সমস্তটা দেখাশোনা করে, সংস্থা মেনটেন করে। কিন্তু এই দার্জিলিংয়ে বা এই নর্থ বেঙ্গলে বিভিন্ন সেই আমরা যেরকম গেছিলাম শিলং, সেই শিলং বলুন, লেপচা জগৎ, লামা, আটা, তাগদা, তিনচুলো, হোয়াট এভার, সব জায়গার রাস্তা কিন্তু মেনটেন করে এখানকারই আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অংশ, যারা সহযোগিতা পায় সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সহযোগিতা তারা পায়। সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছিল PWD। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মিরিক লেক। দার্জিলিং থেকে ডিস্টেন্স মোটামুটি ধরুন নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটারের মতো, আর NGP থেকে 52 কিলোমিটার্স। NTP কিছু সেরকম নেই, বাট পার্কিংয়ের মধ্যে এখানে মোটামুটি ওই ধরুন এই রয়েছে 200 টাকার মতো করে NTP মানে পার্কিং রয়েছে, বাট শোনা যাচ্ছে ঘন্টায় এটা নেয় টাকা। ভিতরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। পুরো লেকটা প্রায় কিন্তু 1.5 কিলোমিটার বিস্তৃত, কিন্তু প্রায় 40 স্কোয়ার ফিট জায়গার উপরে লেকটার অবস্থান করছে। ভিতরে বাচ্চাদের পার্ক ঠাক রয়েছে বেশ কিছু। সমুদ্র বিশ্ব থেকে মোটামুটি ধরুন 5,500 ফিট না হলে মোটামুটি 5,000 ফিট থেকে মোটামুটি অবস্থান করছে লেকটা। এই লেকের আরেক নাম হচ্ছে সুমেন্দু লেক। মোটামুটি প্রতিদিন খোলা থাকে, সকালবেলা ওই 10টার মধ্যে খুলে যায়, বিকেলবেলা 4:30-4টার মধ্যে বন্ধ হয়ে যায়। পাহাড় চারিদিকে পাহাড়ে ঘেরা, আমি সামনে গিয়ে দেখাচ্ছি বিউটিটা, বেশ সুন্দর একটা জায়গা। বেশ কিছু খাবারের দোকান রয়েছে এখানে, চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো ভিতরে বোটিংয়ের ব্যবস্থাটা আপনাকে বললাম, বোটিংয়ের জন্য কিছু NTPসের ব্যাপার রয়েছে, একসঙ্গে অ্যাট এ টাইম 4 থেকে 6 জনকে উঠতে দেয়। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে এই মিরিক লেকের পাশে আসো, তাহলেও তোমাদের কোনোরূপ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ এই লেকের বাইরে আছে বৃহৎ একখানা গাড়ি রাখার জায়গা। সেখানে তোমরা অনায়াসেই নিজেদের গাড়িটা রাখতে পারবে। শুধু তাই নয়, এই লেকের বাইরে আছে বেশ কিছু কেনাকাটার দোকান। তোমরা চাইলে সেখান থেকেও তোমাদের মন মতো কিছু জিনিস খুব শীঘ্রই এবং খুব ইজিলি ক্রয় করে নিতেই পারো। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই পিছনে সেই লেকের এন্ট্রান্স গেট। এই লেকটা মোটামুটি 1970 সালে পাশে তিস্তা যে রিভার আছে, রিভারের জলকে সংরক্ষণ করার জন্যই চালু করা। পরবর্তী সময় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট 1974 থেকে এটা সাদা মানুষের উদ্দেশ্যে আর রিনোভেট করে সবার সামনে নিয়ে আসে। তো বলা যেতেই পারে 1970 থেকে 1974 সালে এই মাঝ বরাবরই এটা প্রতিষ্ঠা হয়। এই দেখুন সেই একটা ফুট ব্রিজ রয়েছে পিছনে, এই ব্রিজ দিয়ে আপনারা লেকের ওই পারে যেতে পারবেন, নিচে বোটিংয়ের জন্য যেতে পারবেন। She talks so sweet, it's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah.
you, baby, listen close. Hold me tight, don't let me go. Girl, you know that I'm on you. এই দেখুন যেগুলো বলেছিলাম, সেই লেকের জলে বোটিং, স্পিড বোটিং থেকে শুরু করে প্যাডেল বোটিং, বিভিন্ন জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের পর্যটন এবং বিনোদনের জন্য। দূরে দেখুন ঘোড়া দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু, যেগুলো আপনারা নিজেদের পর্যটনের জন্য বা বিনোদনের জন্য আপনারা ইউজ করতে পারেন। ওই দূরে দেখুন মিরিক করে লেখা রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আই লাভ মিরিক, যেখানে গিয়ে ফটো তুলতে পারেন। বেশ সুন্দর একটা মনোরম জায়গা এই মিরিক, এবং দূরে পাহাড় অবস্থিত এবং দূরে লোকালিটি অবস্থিত হচ্ছিল কি মিরিক সিটি বা মিরিক ভিলেজ। এখন আঙুল বরাবর আমি দেখাচ্ছি, এই জায়গাটা ছোটো জায়গাটা মনেস্ট্রিও দেখা যাচ্ছে। এটা অবিশ্বাস্য জায়গা। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ধরতে ঘুরতে যেতে পারেন, তাবাকুচি ঘুরতে যেতে পারেন, ওয়ান ডে নেপাল সাইট সিন করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন এবং ধরতে তাবাকুচি এইসব জায়গায় স্টেও করতে পারেন। আপনারা মিরিক এরিয়াতেও স্টে করতে পারেন। আপনারা যখন এখানে আসবেন মিরিক লেকে ঘুরতে, অবভিয়াসলি কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে আসবেন। আমার সাথে সময় কম, আমরা পুরোটা ঘুরতে পারছি না। যে বললাম 40 স্কোয়ার ফিট বা 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে, এটা কিন্তু শুনে মনে হচ্ছে একটুখানি, প্রায় অনেকটা জায়গা। কারণ এর পাশ দিয়ে পিছনে একটা সাইড দিয়ে কিন্তু সেই বলেছিলাম মিরিক, অর্থাৎ মিরিক লেকের পাশ দিয়ে সান্দাকফু যাওয়ার কিন্তু একটা কিন্তু রাস্তা কিন্তু আছে। দেখতে দেখতে আমরা এখন চলে এলাম মিরিক লেকের পার্শ্ববর্তী সেই বিখ্যাত জায়গা যেখানে লেখা রয়েছে আই লাভ মিরিক, সেইখানে আমরা এখন এখানে নিজেদের মন মতো কিছু ফটো তুলে নেব। চাইলে আপনারাও এখানে এসে নিজেদের মন মতো কিছু ফটো তুলে নিতেই পারেন। এদিকে সারাদিন ধরে ঘুরতে ঘুরতে আমাদের বেশ কিছুটা খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন মিরিক লেকের পার্শ্ববর্তী এই সমস্ত দোকানগুলি থেকে দুপুরের লাঞ্চটা সম্পূর্ণ করে নেব। তাহলে কেমন লাগলো? ভালো লাগলো তো? লেকটা যতটা পারলাম দেখালাম। তো আর কোনো দৌড়ে দৌড়ে দেখাচ্ছে, কারণ হাতের টাইম একদম খুব কম। এখান থেকে এখনও যেতে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে, ট্রেনও আমাদের রয়েছে, টাইমিং প্রায় গিয়ে আসছে। তো আর খুব একটা সাইট সিন আর নেই, আর আজকের মতো সাইট সিন এখানে প্রায় শেষ। চলার পথে বেশ কিছু আয়রন ব্রিজ পড়বে, তিস্তা নদী পড়বে, এছাড়া হচ্ছে হলো গিয়ে সেবকের যে এরিয়ার সাইড দিয়ে যে আমরা আসছিলাম সেখানে হচ্ছে হলো গিয়ে কিছু এলিফ্যান্ট জোন পড়বে কিছু। তো এছাড়া হিলকার রোড পড়বে, বিভিন্ন টুকটাক দেখার জিনিস, সেগুলো আমার কিছু ক্লিপিংস আপনাদের এন্ড মোমেন্টে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই দার্জিলিং সিরিজ, এই লাস্ট এপিসোড, টোটাল সিরিজটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আশা করি আপনাদের বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারলাম, কিছু ইনফরমেশান দিতে পারলাম, যেটা আপনাদের পরবর্তী সময়ে ভ্রমণে কাজে লাগবে এবং বাঙালিকে আরেকটু হয়তো দার্জিলিং মুখ করে উঠতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করব, এবং ভালো করে ঘুরবেন, আরও বেশি বেশি করে ঘুরবেন, জীবনের সুন্দর মেমোরেবল মুহূর্ত আর বেশি করে ক্রিয়েট করবেন। আমরাও চেষ্টা করছি করার, আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা পেলে শুধু দার্জিলিং বা নর্থ বেঙ্গল নয়, আরও অন্য সুদূর আরও অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো চলুন, এই ভিডিও, এই গোটা সিরিজটা এখানে শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলা। যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন, কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, নমস্কার। Don't try to